অ্যাকশন এবং আমরা যেটাকে বলি ট্রিগার। আমরা যখন ডেভেলপার হব তখন দেখবো যে আমাদের দেখবো যে আমরা কোড করতে বলি যে এই বাটনটা অ্যাকশন ফায়ার করতেছে না, ট্রিগার হচ্ছে না, এটার ইভেন্ট কাজ করে না। হ্যাঁ, যখন তোমরা ডেভেলপমেন্ট করবা বা হচ্ছে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে থাকবা তখন দেখবো যে এই ধরনের শব্দের সাথে তোমরা পরিচিত হয়ে যাবে। তো এই সেকশনে দেখা যাচ্ছে যে এই বাটনের অ্যাকশন কিভাবে হচ্ছে, একটা বাটন কিভাবে কমিউনিকেট করে, হ্যাঁ, এই বাটনের কিভাবে অ্যাকশন ওই ডেরিমিটার অনুযায়ী এটা কিভাবে হচ্ছে একটার সাথে আর একটা ভিজুয়ালাইজ হয় বা ল্যাঙ্গুয়েজ স্টিকটা কেমন থাকে, সেই ইভেন্ট গুলো কিভাবে ট্রিগার করতেছে, এই জিনিসগুলো অ্যাকশনের মধ্যে আমরা দেখি। কল অ্যাকশন কি, আমরা যে বাটনটাকে হচ্ছে সিটি আমরা বলি, কল টু অ্যাকশন বাটন ডিপেন্ডিং অন হচ্ছে সিচুয়েশন। যখন আমাদের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, মনে করো আমরা একটা জিনিস কোনো কিছু উপরে ডিপেন্ড করে আছি, তাই না? সাপোজ এখানে বলা আছে যে হচ্ছে সাইন আপ, তারপরে হচ্ছে গো প্রিমিয়াম, জয়েন আওয়ার মেল লিস্ট ইটিসি। তাহলে দেখো একটা আর একটার উপরে কি ডিপেন্ডেন্ট। যদি আমি সাইন আপ করি তারপরে প্রিমিয়ামে যেতে পারবো, তারপরে জয়েন আওয়ার মেল লিস্টেও আমরা কি করব, যেতে পারবো। তার মানে কি একটা শেষ হইলে আর একটা শেষ হবে। তারপরে আমরা কি করবো, এই সিটিএ বাটন গুলোর কি হচ্ছে একটা ট্রেন্ড থাকে, ট্রেন্ড টু ট্রিগার ইভেন্ট দ্যাট বেনিফিট দ্য কোম্পানি অর প্রোডাক্ট এন্ড হেল্পিং ইউজার কমপ্লিট আ জার্নি। কারণ কি, যদি ইউজুয়ালি আমরা এই বাটন গুলোকে রাখি বা যদি কোনো কিছু না হয় তাহলে কি হবে, এটা একটা আই কেসিং যে সুদিং জিনিসটা আছে সেটা আসলে থাকে না। হুম, এই না থাকার কারণে আমাদের কি হয়, ওই জিনিসটা আসলে ভালো লাগে না। তো এখানে আমরা দেখো যে এখানে সাইন আপ করছে, এটার বাটনটা এভাবে করে ডিজাইন করা আছে, তাই না? এখন আমি যদি মনে করি যে এই স্টাইলের বাটন আমার মানে পছন্দ করতেছে, আবার এটা করতেছে না, তাই না? এখন আগে কি করতো, ওয়্যারফ্রেম এভাবে ডিজাইন করা হইতো, তারপরে এখন নতুন মডার্ন ডিজাইনে সুন্দর করে আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে এভাবে করতে পারতেছি। তাহলে আমাদের কি করতে হবে, লুকারেটিভ রাখতে হবে। বাটনের প্রাইমারি অ্যাকশন কি হবে এবং এটার তারপরে ফিনিশ করার পর কারেন্ট জার্নিটা কি হবে সেটা বলা আছে। প্রাইমারি বাটন আর ইউজ টু ইন্ডিকেট টু ইউজার হাউ দে ক্যান ফিনিশ দেয়ার কারেন্ট জার্নি। তো এখানে বলছে প্রাইমারি বাটন টেক্সট লেভেল কি হবে, তারপরে আবার এটাকে সেভ করব, পাবলিশ করব এবং স্টার্ট যদি থাকে তাহলে স্টার্ট করতে হবে। তাহলে এই অ্যাকশনটাকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, মনে রাখতে হবে। তারপরে হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন বাটন। মনে করো যে আমার সে পোস্ট বাটনের কাজ পর সেকেন্ডারি অ্যাকশন বাটনে কি আছে, নেক্সট আছে। তাহলে আমার অল্টারনেট অপশনে নেক্সট বাটনে আসবে। তাহলে নেক্সট বাটনকে আমরা হচ্ছে একটু প্রাইমারি বাটনের জন্যই করব। এটা যখন পেয়ার হবে তখন হচ্ছে প্রাইমারি বাটন কি হবে, অলওয়েজ কি থাকবে, মার্ক হয়ে থাকবে, তাই না? আর সেকেন্ডারি বাটন কি থাকবে, মার্ক হয়ে থাকবে না, তাই না? তাহলে মানে ইউজার পার্সপেক্টিভে যদি প্রাইমারি বাটনটাকে যদি আমি সেকেন্ডারি বাটনকে যদি আমি হচ্ছে মার্ক করে রাখি, আমরা ইউজ করতে করতে কি করি, ক্লিক করে ফেলি, তাই না? এই ইউজারকে অলওয়েজ কি করতে রাখতে হবে, ভিউ এর মধ্যে রাখতে হবে এবং সিম্পল করে দিতে হবে। কারণ ইউআইএক্স যত সিম্পল হবে তত ইউজার ইন্টারেকশন বেশি হবে এবং তত এটা কি হয়, ভালো হয়, আই ক্যাচিং হয়। এই জন্য আমরা কি করব, যেটা হচ্ছে নেক্সট স্টেপ সেটাকে আমরা কি করব, যখন ডিজাইন করব ওটাকে প্রাইমারি ধরবো। তারপরে যেটা হচ্ছে যদি এটাকে ব্যাক করতে হয় বা পরের ইভেন্টে ফিরে আসতে হয় তাহলে সেকেন্ডারি ধরে আমাকে ডিজাইনটা করে নিতে হবে। অবশ্যই প্রাইমারি বাটন থেকে সেকেন্ডারি বাটনের কালার এবং এটাকে অ্যাপিয়ারেন্সটাকে একটু ডিফারেন্ট রাখতে হবে। তো ডিরেকশন বাটনের ক্ষেত্রে দেখো যে আমরা যখন ডাউনলোড করতে চাই বা হচ্ছে কোনো কিছুকে হচ্ছে কি বলে এডিট করতে চাই, অ্যাড করতে চাই, সেটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওইখানে একটা ধরনের সিম্বল ইউজ করাটা হচ্ছে কি বেটার। হ্যাঁ স্যার। তার মানে কি যে ডাউনলোড বাটন আমরা দেখে আমরা কি বুঝতে পারতেছি না, একটা অ্যারো দিয়ে দেখো, একটা অ্যারো আছে না, এই অ্যারোটা কিন্তু হচ্ছে আমরা অনেক সময় কি করি ডিজাইনের সময় ওই অ্যারোটাকে কি করি অ্যানিমেশন করে দিই, তাই না? যে হচ্ছে উপর থেকে নিচে নামতেছে, তাই না? বা ওকে আই কেসিং করে দিই, তাহলে কি হবে,
এই যে মিসেলেনিয়াস অ্যাকশনটা এটা আমি দেখার সাথেই কিন্তু বুঝে যাব, তাই না? তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এইটা যে মানে এটা আছে, মানে সিম্বল গুলো আছে, আইকন গুলো আছে, এটাকে ইউজ করার চেষ্টা করব। ওকে, হ্যাঁ স্যার। এখন দেখো এই যে নিচে একটা অ্যানিমেশন দিয়ে বুঝাই দিছে যে আমি যখন ডাউনলোড বাটন তৈরি করলাম তখন এই ডাউনলোড বাটনের এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, তো সেই আইকন গুলো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তো এই আইকনের আবার বিভিন্ন সাইজ আছে, এটার আবার লিঙ্ক করা যায়। হ্যাঁ, এটা মেনুর কোথায় আসবে সেগুলো বলা আছে। তা আমি তো এখনো বাটন নিয়েই কথা বলতেছি, তাই 49টা যদি এলিমেন্ট নিয়ে আমি কথা বলতে যাই তাহলে আমাদের অনেকগুলো টাইম লাগবে। তো এখন হচ্ছে আমরা কি করব, প্রত্যেকটা এই এলিমেন্টের এই বেস প্র্যাকটিস গুলো দেখবো। হ্যাঁ, তো এইটা হচ্ছে কেন আমরা দেখব, যখন আমরা একটা সফটওয়্যার ডিজাইন করব তখন যাতে আমাদের ভুলগুলো না হয়। এখন হচ্ছে কোনটা প্রাইমারি হবে, কোনটা সেকেন্ডারি হবে, কোনটা মিসিলিয়ানাস অ্যাকশন হবে, কোনটা ডিস্ট্রাকটিভ হবে, সেই জিনিসগুলো যদি আমি না বুঝি তাহলে আমি যখন একটা সফটওয়্যার ডিজাইন করব তখন আমাদের এই ডিজাইনটা অ্যাকুরেট হবে না। তখন কি আসবে, বিভিন্ন ধরনের চেঞ্জ আসতে থাকবে। এখন দেখো ডিস্ট্রাকটিভ প্রাইমারি অ্যাকশন বাটনের মধ্যে আমরা যখন ডিলিট করি, টাস্কে যাই বা এক্সিট করতে চাই, সেটাকে আমরা কি করি, একটা ডিস্ট্রাকটিভ অ্যাকশনের জন্য ওর ভিতরে কি রাখি, টেক্সট রাখি, এবং কি সেভ পেস্টের জন্য যদি ডিলিট করতে চাই একটা পপ আপ তৈরি করি, তাই না? এবং এইটার কালারটাকে আমরা কি করি, ডেঞ্জার কালার দিয়ে দিই, রেড কালার দিয়ে দিই, যাতে হচ্ছে কোনো অ্যাকশন নেওয়ার আগে, কোনো মিস্টেক করার আগে যেন সে একটু বুঝতে পারে যে আসলে এটা আমি মিস্টেক করতেছি, বা এটা একটা হচ্ছে মানে সাবকনসিয়াস মাইন্ডে যাতে ডিলিট করে না ফেলে। ঠিক আছে, হয়তো সে তাড়াহুড়ায় পড়ে নাই, কিন্তু চোখে দেখে তোর ব্রেন তোর ই হয়ে থাকে, ট্রেন হয়ে থাকে যে এটা রেড মানে এটাকে আমার ক্যান্সেল করা মানে ডিলিট করা যাবে না সব ক্ষেত্রে, যেন সে বুঝেই করে, না বুঝে যেন না করে। তো এটা অবশ্যই আমাদেরকে ক্লিয়ার করতে হবে বাটনটা কি কাজ করে এবং কেন কাজ করে, এবং কি করতে হবে, ভুল করে যেন ইউজার কোনো কিছু না করে ফেলে সেটাকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে। তাহলে এটা কি করা যাবে, আমি সিম্বলও ইউজ করব, আবার টেক্সটও ইউজ করব, তাইলে আবার কি হবে, বেশি ক্লিয়ার হবে, তাই না? জি স্যার। এবার আবার কি করতে বলছে, স্টেট বলতেছে। স্টেট বলতে কি বোঝায়, স্টেট মানে এই বাটনটাকে যখন আমি কোনো কিছু করব এর অ্যাকশনটা কি হবে সেটা আসলে বোঝা, তাই না? মানে কি হবে। তারপরে এই যে স্টেট গুলো, যে আমাদের আমি একটা বাটনে ক্লিক করলাম, তাই না? হ্যাঁ স্যার। মানে স্টেটাসে বাটনটা ক্লিকেবল কিনা, তাই না? এই যদি আমি ক্লিকেবল বা হচ্ছে এটা হচ্ছে ক্লিক হয়েছে আমি যদি না বুঝতে পারি, তাহলে কি মনে করো আমি ভুল করব না? মনে করো একটা বাটন, সেভ বাটন আমি সেভ দিছি, তাহলে আমি বুঝতেছি না এই ডাটাটা সেভ হলো কি হলো না, তাহলে কি প্রবলেম না? তাহলে আমাকে অবশ্যই বাটনের স্টেট গুলোকে বুঝতে হবে যে আমি এটা কি অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে, নরমাল স্টেটে কি হচ্ছিল, অ্যাক্টিভ থাকলে কি হবে, বা অ্যাকশন প্লে হওয়ার পরে এটা আসলে কি থাকা উচিত, সেই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, আইডেন্টিফাই করে দিতে হবে। ওকে, আর ফোকাস স্টেট কি, যখন আমি ক্লিক করব বা হভার করব তখন যেন ওইটাকে কি করে, হাইলাইট করে, তাই না? হ্যাঁ স্যার। এবং এটা কি হবে, কিবোর্ড দিয়েও যদি কেউ কন্ট্রোল করে ওই বাটনের কাছে যদি মানে হলো ক্লিক করতে চায়, যাতে ক্লিক করলে যাতে ওর ওখান থেকে ফোকাস বা হোভার বা হচ্ছে টুল টিপ বা আমরা যাই ইউজ করি বা টেবিল ট্যাপিং ম্যাপ ইউজ করি, সেটা যেন আমাদেরকে বোঝা যায়। এবার সিলেক্টেড স্টেট মানে আমি একটা এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে ওইটা ঠিক হয়ে গেছে, সেটা যেন আমাদের ক্লিক বাটনটা যেন সিলেক্ট হয়ে থাকে, তাই না? জি স্যার। আবার ডিজেবল স্টেট কি, মনে করো আমি একটা জিনিস বলা আছে যে আমি সাপোজ রেজিস্ট্রেশন করছি, তাই না? তোমাদের রেজিস্ট্রেশন দিয়ে এক্সাম্পল দিই, যে মনে করো আমরা কি হয় তোমাদের একটা কোর্স যখন রেজিস্ট্রেশন করি তোমার আইডিতে,
এই কোর্স আইডি দিয়ে ফেলার পর ওই সেম কোর্স যদি আবার এন্টার করতে যায় তখন আমাকে কি বলে যে ওটা কি ডুপ্লিকেট এন্ট্রি আছে অথবা অলরেডি এইটা হচ্ছে অ্যাসাইন্ড। অ্যাসাইন্ড। এইটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে হলো অবশ্যই আমাদের কি করা উচিত যে হলো এক কোর্স যেন স্যার দুইবার না আসে এই ক্ষেত্রে। আচ্ছা কি বলতেছিলাম যে হচ্ছে ডিজেবল লিস্টেড তাই না? হ্যালো, হ্যাঁ স্যার, ডিসেবল স্টেট ছিল। আচ্ছা তাহলে ওইটা সিলেকশন হয়ে গেছে, ওইটা আর আমি নিতে পারবো না। সেম এখানে সাইজের ক্ষেত্রে দেখাইছে আর এক্সাম্পল দিছে। তুমি যদি মনে করে এক্সেল সাইজ নিয়েছো বা হচ্ছে এম সাইজ নিয়েছো, যে কোনো একটা সাইজ নিয়েছো, সেটা আর পরের বার সে কি করবে, পাবে না। একবার সিলেক্ট করছে তাই না? একজন যদি মনে করো টি শার্টের সাইজ দুইবার দেয় তাহলে কি সে কি দুইবার পাবে বা দুইটা সাইজ সিলেক্ট করতে পারবে? পারবে না। একবার সিলেক্ট করার পর কি ওইটাকে সিলেকশন অপশন কি ডিসেবল করে দিছে, মানে ওটা কি লক হয়ে গেছে তাই না? তাহলে আমাদেরকে এটাও বুঝতে হবে যে কোন স্টেটে আমাদের বাটনকে ডিসেবল রাখতে হবে, কোন স্টেটে এনেবল রাখতে হবে। ওকে। হ্যাঁ আর লেবেলিং এর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মিনিংফুল হইতে হবে, হ্যাঁ, এবং কনসিস্টেন্সি মাস্ট ফলো করতে হবে। কারণ কি আমি মনে করো একটা দুইটা বাটন একসাথে দিচ্ছি বা কিছু রুল সেট করতেছি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, বাটন গুলোকে অবশ্যই এর কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এখানে তিনটা রুলস বলা আছে: চুজ অ্যামাউন্ট অফ ওয়ার্ড পার বাটন লেভেল, চুজ দ্য লেভেলস কেস, চুজ দ্য লেভেলস স্ট্রাকচার। তাহলে আমরা যদি একটা লেভেল যখন লিখি, আমরা তো লেভেল এমনি লিখে ফেলি তাই না? কিন্তু লেভেল লেখারও কি আমাদের রুলস আছে, এবং কতটা ওয়ার্ড হবে, কতটা কেস হবে এবং কোন স্ট্রাকচারে হবে সেটা আমাদেরকে ডিজাইন ডকে বলে দিতে হয়, অথবা যখন ডিজাইন করা হয় সেই ডিজাইন ডকে আমাদেরকে এটাকে দিয়ে দিতে হবে। তা না হলে ডেভেলপার কোড করার সময় ওটা ওনার ইচ্ছা মতো করে ফেলবে, বলবে তার ডিজাইন ডক ফলো করে নাই। যদি রুলস ফলো না করা হয় তখন কি হবে, ওই সফটওয়্যারের যে হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স এটা খারাপ চলে আসবে। আমরা হয়তো আমাদের দেশে এটাকে একটু মানে প্রাধান্য কম দিই, কিন্তু বাইরের দেশে বা যারা বেস্ট প্র্যাকটিস ফলো করে তারা এই সফটওয়্যার অ্যানালাইসিস করতে করতে 6 মাস শেষ করে দেয় এক বছরের প্রজেক্ট হলে। তারপরে হচ্ছে বাকি 3-4 মাস কোড করে আর বাকি 2 মাস রাখে হাতে ডেলিভারি টেস্টিং এর জন্য, ঠিক আছে? আর প্যারালালি টেস্টিং তো চলতেই থাকে। এখন দেখো এই যে অ্যামাউন্ট অফ ওয়ার্ড, তারপরে কেস কি ধরনের কেস হবে, তারপরে হচ্ছে লেভেল স্ট্রাকচার কি ধরনের হয়, সেগুলো এখানে একটা করে এক্সাম্পল দেওয়া আছে। এবং গ্রুপিং বাটন কি হয়, এটার পারপাস কি, কেন আমরা গ্রুপিং বাটন ইউজ করব, সেগুলো এখানে বলা আছে। কোনটা বেস্ট প্র্যাকটিস, ব্যাড প্র্যাকটিস এখানে সুন্দর করে বলা আছে। তা আমি তোমাদেরকে একটা কম্পোনেন্ট নিয়ে অনেক কথাবার্তা বললাম, তোমাদের কাজ হবে বাকি কম্পোনেন্ট গুলোকে এক্সপ্লোর করা। ওকে, এখানে আমাদের অনেকগুলো আছে। আমি গ্রুপে তোমাদের এইটার লিংক আমি দিয়ে দিছি। হ্যাঁ, তোমরা হচ্ছে এইটাকে হচ্ছে ফুললি শেষ করবা। মানে এখনই তোমাকে শেষ করতে হবে এরকম না, যে আজকে শেষ করতে হবে এরকম না। টাইম নিয়ে ভালো করে বুঝে শেষ করবা। কারণ কি, এটা তোমার লাইফ লং লার্নিং হবে। কারণ কি, আমরা তো মানে আইটিতেই থাকবো তাই না? সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব বা আইটি ইঞ্জিনিয়ার হব। তো তুমি টেস্টার হও, প্রোগ্রামার হও, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও, জুনিয়র ডেভেলপার হও, তোমার এই জিনিসগুলো জানতেই হবে। এবং এটা হচ্ছে বাইবেলের মতো, যে আমার ইউএক্স ডিজাইনের জন্য আমার এই জিনিসগুলোর কম্পোনেন্ট সম্পর্কে আইডিয়া নিতে হবে। আমার সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে এখানে যেই এলিমেন্ট গুলো আছে ইউএক্স এর বাইরে আর কিছু নাই। তো সো এই জিনিসগুলো হয়তো আমাদের এরকম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওপেন বুক আমাদের মনে থাকবে না, আমরা কোনো কিছু মুখস্থ রাখতে পারবো না। কিন্তু যদি আমার জানা থাকে যে আমার এই কাজটা করলে আমার হচ্ছে এই জায়গাটায় এই জিনিসটা আছে, তো সো আমি যখন সফটওয়্যার ডিজাইন করব
আমরা মানে ডিজাইন করতে করতে আসলে এটা হয়ে যায় যে কোনটা বেস্ট প্র্যাকটিস, কোনটা ওয়ার্স্ট প্র্যাকটিস। যখন মানে কি কয়েকটা ডিজাইন করা হয়ে যায় তখন এগুলো মাথার মধ্যে থাকে। ইভেন যদি আমরা ভুলে যাই কখনো, তখন কি হয় আমরা একটু সার্চ করে দেখে নিই, বা ওই ডিজাইনটা যখন ভেরিফাই করে আরেকজন, তখন তার কাছে যদি ধরা না পড়ে, অ্যাটলিস্ট যখন এইটাকে ফাইনালাইজ করা হয়, ম্যানেজার লেভেলের কেউ দেখে, তখন ওনারা এই খুঁটিনাটি জিনিসগুলো খুব ধরে। কারণ কি, এই ইমপ্রেশন যাতে ইউএক্স এ কোনোভাবেই খারাপ না হয়। যদি ইমপ্রেশন খারাপ হয় তাহলে ক্লায়েন্ট কি করবে, যে বলবে যে আরে আমি যেভাবে বলতেছি এটা তো এটার ধারে কাছেও না, আমি এটা তো কি কাজে লাগাবো, বিরক্ত হয়ে যাবে, তাই না? তো এই ক্ষেত্রে কি করা হয়, এই ক্ষেত্রে সব থেকে বেশি কেয়ারফুলি আমাদেরকে করতে হয়, ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা মাথায় রেখে এইগুলোকে ফুলফিল করতে হয়। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা বিএলসি তে একটু ফিরি। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে স্যার। হ্যালো, স্যার অবশ্যই ক্লিয়ার। ওকে। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সবাই জিমেল থেকে হয় কেন, ওরা ভার্সিটি মেল দিয়ে জয়েন করতে পারে না? ও, তোমরা শুনতে পাচ্ছ না এতক্ষণ? আমি যে কথা বলে যাচ্ছি মিউট করে, তোমরা আওয়াজও দিচ্ছ না। স্যার শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, কিন্তু আমি এতক্ষণ তো মিউট করে কথা বলতেছিলাম। আচ্ছা, এখানে বলতেছে হোয়াট ইজ সফটওয়্যার প্রোটোটাইপিং। সফটওয়্যার প্রোটোটাইপিং কি? সফটওয়্যার প্রোটোটাইপ হচ্ছে আমাদের একটা সোজা কথা রাফ বা ড্রাফট ভার্সন। ড্রাফট ভার্সন কি? যে আমরা যখন একটা সফটওয়্যার প্রোটোটাইপ তৈরি করি, সেটা কি করে, আমরা সরাসরি কি করি, যে হচ্ছে কোডিং তো করি না, তাই না? একটা মক আপ ডিজাইন করি, তাই না? এই মক আপটার মধ্যে কি থাকে, আমাদের সফটওয়্যার প্রোগ্রামিং এর যেই ইটা থাকে, আইডিয়াটা থাকে, বা এটার পিছনে যেই উদ্দেশ্য থাকে বা ইন্টেনশন থাকে, এবং এই ইন্টেনশন গুলো আসলে কি হয়, মানে আমাদের ফাংশনাল রিকোয়ারমেন্ট থাকে, তাই না? সেই রিকোয়ারমেন্ট গুলোকে আমরা কি করি, ডিজাইন কনসেপ্টে কনভার্ট করি, কনভার্ট করে ওইটাকে কি করি, একটা সফটওয়্যার, রিয়েল সফটওয়্যার মতো করে প্রেজেন্ট করি। সেটাকে আমরা বলতেছি প্রোটোটাইপিং। এবং ওইখানে কি থাকে, আমাদের সফটওয়্যারের যে প্রোটোটাইপিং এর যেই কনসেপ্টটা, সেটা আসলে আমাদের সফটওয়্যারের একটা কি ড্রাফট ভার্সন। এই ড্রাফট ভার্সনে আমাদের কি থাকবে, অবশ্যই আমাদের ক্লায়েন্টের সিআরএস অনুযায়ী বা বিআরএস অনুযায়ী তার কনসেপ্ট গুলোকে আমরা কি করি, একটা ড্রাফট ভার্সন সফটওয়্যারের মধ্যে নিয়ে আসি। সেটা আমরা কি করি, ওইটার মাধ্যমে বিজনেস ফ্লোটাকে ক্লায়েন্টকে দেখাই, এবং এই কনসেপ্ট ডিজাইনটাই আমাদের আসলে কি করে,
ইউজার ভেরিফাই করে, দেন তারপরে আমরা কি করি, মেন ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা শুরু করি। তাহলে সফটওয়্যার প্রোটোটাইপিং আমরা বুঝছি, তাই না? এবার Yes, sir. বলছে কি জি, স্যার। বেনিফিট অফ সফটওয়্যার প্রোটোটাইপিং। এখানে আমার বেনিফিটটা জানতে চাইছে। এখন বেনিফিট যদি আমরা প্রোটোটাইপ বানাই তাহলে এটা সুবিধা কি কি হইতে পারে, তাই না? একটা সুবিধা কি থাকে, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট থাকে, তাই না? রিস্ক কেন বলি, কারণ কি আমি যদি কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা ফাংশন বানাই, তাহলে ওইটা যদি ক্লায়েন্ট পছন্দ না করে, আমি যে পিছনে শ্রম দিলাম বা হচ্ছে টাইম ওয়েস্ট করলাম, তাহলে ওইটা কি হলো, অপচয় হলো না? তাহলে আমরা যদি করি, তাহলে হচ্ছে প্রোটোটাইপ করি, এটা কি করবে, আমাদের ফেইলিওর, রিস্ক অফ ফেইলিওর যে টার্মটা আছে সেটা কি করবে, রিডিউস করবে। এবং কোনো যদি রিস্ক থাকে তাহলে কি করবে, খুবই আর্লি আমরা এটাকে ডিটেক্ট করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো এবং ক্লায়েন্ট থেকে ক্লিয়ারফাই করে নিতে পারবো। তারপরে হচ্ছে কি আমরা আবার কি করতে পারি, যে কোনো সার্ভিস মিস গেছে বা কোনো একটা কনফিউশন অ্যারাইজ হয়েছে যে এই সার্ভিসটা এইভাবে হবে না, তাই না? একটা সার্ভিস বানাইলাম, সাপোজ মনে করো আমি ই কমার্সের কার্ড করি, তাই না? তো মনে করো অ্যাড বাটনে আমি দিছি, ডিরেক্ট হচ্ছে কার্ড ইতে ওই অ্যাড মাই কার্ডের পেজে না নিয়ে যে পেমেন্ট গেটওয়েতে নিয়ে গেছে। অনেক সময় হয় কি যে হলো ক্লায়েন্ট একসাথে 4-5টা জিনিস করার পরে আমরা প্রসেস করে তারপরে হচ্ছে তাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাই, তাই না? আবার অনেকে চাই কি যে না, উনি যে কটা সিলেক্ট করছে, যে কবারই করবে, উনি প্রত্যেকবারই হচ্ছে কি পেমেন্ট অপশনে যাবে, ওইখানে সিলেকশন পেমেন্ট অপশন সিলেক্ট করে পরবর্তীতে আবার সিলেক্ট করতে হবে। তো এখন কি করছে, ব্যাপারটা ইজি করা হয়েছে, যে এখন কি হয় যে আমি কাট করতেছি, অ্যাড মাই কার্ডে সবগুলো জমা হয়ে থাকে বাস্কেটে, তারপরে যখন সবগুলো একবারে প্রসেস করে তখন পেমেন্টের অপশন আসতেছে। তো হয়তো মনে করো ক্লায়েন্ট একভাবে চাইছে, আমরা আরেকভাবে ডিজাইন করছি, কিন্তু প্রোটোটাইপ যখন থাকে তখন ক্লায়েন্ট যখন দেখে তখন কি করে, ওইটা থেকে আমাদের যে সার্ভিসের যে ইস্যুগুলো থাকে সেটাকে ডিটেক্ট করে এবং ওইটা থেকে যে কনফিউশন থাকে সেটাকে আমরা কি করি, আইডেন্টিফাই করে ওইটাকে মিটিগেট করে ফেলা যায়। তাহলে এটা আমাদের একটা সুবিধা। তারপরে হচ্ছে সফটওয়্যার ইউজার এবং ডেভেলপারের মধ্যে কি হয়, কনফিউশন অ্যারাইজ হয়। কারণ কি সিআরএস এ বলা আছে, ডেভেলপার একটা জিনিস বানাইছে, দেখা যাচ্ছে উনি বলছে যে হলো আমি করতে চাই, আমার লগ ইন ফর্মটাকে আমি ম্যান্ডেটরি করব। আর অনেকে বলে যে না, আমার লগ ইন ম্যান্ডেটরি করা লাগবে না, উনি আগে হচ্ছে দেখবে জিনিসপত্র, যদি ভালো লাগে তারপরে সে রেজিস্ট্রেশন করে তারপরে সে করতে পারবে। তাই আমার রেজিস্টারটা কি রিকোয়ার্ড না। কিন্তু ডেভেলপার যেহেতু দেখছে যে হলো এখানে লগ ইন আছে, তো উনি আগে কি করছে, যে সে আগে রেজিস্ট্রেশন করবে, ইউজার হবে, তারপরে হচ্ছে ল্যান্ডিং পেজে ঢুকবে। এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, মনে করো যে ডেভেলপার এরকম ভাবে করছে কিন্তু ক্লায়েন্ট বলছে না, আগে কেউ আমার ওয়েবসাইটে আসলে ল্যান্ডিং পেজ দেখবে, যদি তার কোনো সার্ভিস নিতে ইচ্ছা হয় তবেই সে আসলে রেজিস্ট্রেশন করবে, আদারে সে করবে না। ওকে, তখন সে কি করে, ওই আন্ডারস্ট্যান্ডিং এর পার্টটুকু কি থাকে, যে মিসম্যাচ থাকে, তখন কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। কারণ কি ডেভেলপারের সাথে এবং যে ক্লায়েন্টের সাথে তখন কি হলো, প্রোটোটাইপ দেখে যে কনফিউশন হলো সেটা কি করবে, ঠিক করা হলো, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিংটা কমে গেল, তাই না? জি স্যার। জি স্যার। এই হচ্ছে আমাদের বেনিফিট। আরো দুই একটা হয়তো আরো পাবা, তো এখানে আমি যতটুকু আছে এইটুকু বলার চেষ্টা করলাম। তারপর হচ্ছে টাইপ অফ প্রোটোটাইপিং। তো প্রোটোটাইপিং হচ্ছে অনেক ধরনের আছে। আমরা হচ্ছে লো ফিল্ডারিটি প্রোটোটাইপের ক্ষেত্রে দেখি, হাই ফিল্ডারিটি দেখি, এবং এই লোর এবং হাইয়ের মধ্যে আবার আলাদা আলাদা ভাগ আছে। হ্যাঁ, হলো পেপার প্রোটোটাইপিং, মকআপস। পেপার প্রোটোটাইপিং এক ধরনের, মকআপস এক ধরনের থাকে। তারপর হচ্ছে মাইক্রোমিডিয়া থাকে। তারপরে বিভিন্ন ধরনের টুলস দিয়ে আমরা বিভিন্ন ধরনের তৈরি করি, তাই না? ফ্ল্যাশ, তারপরে হচ্ছে এখন আমাদের যে মকআপ ডিজাইন করা, যেমন বালসামিক একটা ওয়েবসাইট টুলস বললাম, তারপরে ফিগমা আছে, হ্যাঁ, তারপরে আরো অনেকগুলো আছে যেগুলো হচ্ছে আমরা আসলে ইউজ করে করে তাই না? লো ফিডারিটি টাইপের ভিতরে হচ্ছে পেপার প্রোটোটাইপ এবং মকআপস গুলো কাজে লাগে।
আর হাই ফিডেলিটি প্রোটোটাইপের মধ্যে হচ্ছে মাইক্রোমিডিয়া ডিরেক্টর থাকে। তারপরে ধরো ওই মাইক্রোসফটের বিভিন্ন টুলস এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ আমরা এগুলো দিয়ে যে প্রোটোটাইপ গুলো তৈরি করি সেগুলোকে আমরা হাই ফিডেলিটি প্রোটোটাইপ বলি। লো ফিডেলিটি প্রোটোটাইপ যদি বলা হচ্ছে যে কি এখানে আমরা বলছি কি পেপার প্রোটোটাইপিং। পেপার প্রোটোটাইপিং মধ্যে কি হয় যে আমরা হচ্ছে স্কেচ আঁকি না, যে মনে করো আমরা যখন ভার্সিটি বোর্ডে লিখি ড্র করি তাই না, ড্র করার সময় আমরা কি করি বোর্ডে হচ্ছে মার্কার দিয়ে একে একে বিভিন্ন রকমের বোঝানোর চেষ্টা করি। আর সেম এখানে হচ্ছে পেপার প্রোটোটাইপিং এর ক্ষেত্রে তুমি বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা ইউজ করি। পোস্টার প্রেজেন্টেশন বানাই না আমরা, মনে আছে? জি স্যার। শুনতে পাচ্ছ? এই পোস্টার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা কি করি, অনেক কিছু ই করি না, যে পেপার কাটি, কালার দিই, বিভিন্ন ধরনের পেন্সিল ইউজ করি, হলো ইরেজার ইউজ করি, রাবার ইউজ করি। এই জিনিসগুলো মিলে যখন আমরা একটা পেপারকে আর্টিং করে যেই প্রোটোটাইপটা আমরা তৈরি করছি সেটাকে আমরা বলছি লো ফিডেলিটি প্রোটোটাইপিং এবং হচ্ছে পেপার প্রোটোটাইপ। এর কিছু এলিমেন্ট গুলো আমরা যদি বলি পেন, পেন্সিল, কালার পেন্সিল, রাবার, হ্যাঁ, তারপরে এর সাথে মানে আমার যা যা লাগে আর কি, কাটার জন্য কেসি লাগে, স্কেল লাগে, ইরেজার লাগে, গাম লাগে, আমার যত কিছু আছে এগুলো হচ্ছে ওইগুলোর আমার টুলস বলতেছি। তো এইটার জন্য আমাদের কি করি, কিন্তু এই যে পেপার এটা আমরা আসলে এক্সপেক্ট করতে পারি না যে একদম ফাইনাল যে প্রোডাক্টটা থাকবে সেটার মতোই হবে, হ্যাঁ, কিন্তু কাছাকাছি হইতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল কি হবে, কার্ডবোর্ড হবে না পেপার হবে বা ইলেকট্রনিক স্ক্রিন হবে সেটাও হইতে পারে, হ্যাঁ। তারপরে সিম্পল চিপস বা কুইক প্রোডাকশনের ক্ষেত্রে, রিডিজাইনের ক্ষেত্রেও এটা কাজে লাগবে। আর আর্লি স্টেজ ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রোটোটাইপিং আসলে হচ্ছে একটা কনসেপচুয়াল ডিজাইন। এই কনসেপচুয়াল ডিজাইন হচ্ছে আসলে ক্লায়েন্টকে বা ওইকে বোঝানোর জন্য আসলে যতটুকু দরকার এইটুকুই আমরা কেউ বলতেছি লো ফিডেলিটি প্রোটোটাইপিং, ঠিক আছে। তো এটা যেহেতু ক্রিয়েটিভ কাজ, তাই বিভিন্ন জনের ক্রিয়েটিভিটি বিভিন্ন রকমের হয়ে থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার ডিপেন্ড করে হচ্ছে টিমটা কেমন তার উপরে, এবং হচ্ছে কে ডিজাইন করতেছে এবং কার কি ধরনের নলেজ আছে তার উপরে বেস করে। যার মনে করো একটা বিজনেস সম্পর্কে অনেক ভালো ডোমেন, তাহলে সে অনেক ভালো ডিজাইন করবে। যার ডোমেন নলেজ কম সে হয়তো একটু কম ই করবে, কিন্তু একটা কিছু হবে এটা শিওর। ওকে, তারপরে বলছিলাম যে কি হাই ফিডেলিটি প্রোটোটাইপিং এর ক্ষেত্রে হাই ফিডেলিটি প্রোটোটাইপিং হচ্ছে আমাদের কি করে, এইচটিএমএল সিএসএস বা হচ্ছে কি বলে ডিম ওয়েবার, তারপরে হচ্ছে মকআপ ডিজাইনের ক্ষেত্রে যেমন বালসামিক, এটা কি বলে একটা ফাইনাল প্রোডাক্ট যেমন হয় ঠিক ওইটার কাছাকাছি হবে, ঠিক আছে। এই হ্যাঁ স্যার। বুঝতে পারছো আমার কথা? কারণ আমরা কি ওইখানে ভিজুয়াল টুলস ইউজ করতেছি তাই না। তো ভিজুয়াল টুলস ইউজ করার কারণে কি হচ্ছে, আমাদের সফটওয়্যারে যেটা ফিল সেটা কি হাই ফিডেলিটি প্রোটোটাইপিং হচ্ছে। কারণ কি ওইটা আমরা অ্যাজ লাইক হয়তো কোড করি নাই, কিন্তু আমরা তাকে এমন ভাবে ফিল দিচ্ছি যে এটা হচ্ছে একদম রিয়েল প্রোডাক্ট, তাই না। তাইলে আমরা কি বলছি কি হাই ফিডেলিটি প্রোটোটাইপিং। হাই ফিডেলিটি প্রোটোটাইপিং এর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টাইম কনস্ট্যান্ট থাকে বা হচ্ছে টাইম কনজিউমিং হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, লো ফিডেলিটি টাইপিংটা হয়তো বেশি কোনো জরুরি থাকলে আমরা লো ফিডেলিটিটাই করে ফেলি, পেন পেপার বা এই দিয়ে আমরা বানাই ফেলি, বেরোয় ফেলে একটা কনসেপ্ট দিয়ে দিই। তারপরে যদি এটা অ্যাপ্রুভ হয় তখন আমরা হাই ফিডেলিটিতে যাই, কারণ কি এটা বানাতে আমার টাইম লাগবে, তাই না। সেই কারণে আমার হাই ফিডেলিটি প্রাইমিং এর জন্য অবশ্যই একটা ক্লায়েন্টের থেকে টাইম চেয়ে নেওয়া উচিত। সেটা হইতে পারে তুমি যাই দিয়ে বানাও, মাইক্রোসফট ভিজো দিয়ে বানাও, পাওয়ার পয়েন্ট দিয়ে বানাও, ড্রিমওয়েভার দিয়ে বানাও, বা যে কোনো কিছু দিয়ে বানাও, সেটার ক্ষেত্রে আমার কি করবে, টাইম লাগবে। সো আমার র্যাপিড যদি ইনস্ট্যান্ট চাই তাহলে তুমি কাউকে বোঝানোর জন্য পেন পেপার দিয়েই বুঝে দেওয়া সম্ভব। ওকে, আর এখানে কি আছে, ক্রিয়েটিং হাই ফিডেলিটি, লো ফিডেলিটি, আর এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে আমাদের কি লাগে, এটা কোথায় আর কি আছে, ও এখানে তো ডিটেলস সুন্দর মতো আছে।
আচ্ছা, এখানে সুন্দর করে এক্সাম্পল দেওয়া আছে, তবে আমি যা বলছি ভেরি মাচ সিমিলার। আচ্ছা, এখানে আমি অ্যাডভান্টেজও বলে ফেলছি। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, লো ফিল্টারিটি আমাদের কি রিপ্রেজেন্টেশন কি করে, একটা আমাদের যে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট সেটার একটা কি করে, একটা ইন্ডিকেশন ডিজাইন বা ভিজুয়াল অ্যাপিয়ারনেস, একটা কনসেপ্ট দাঁড় করায়। আর হাই ফিল্টারিটি কি করে, ও ডিরেক্ট হচ্ছে কি করে আমাদের প্রোডাক্টের যে মোর রিয়েলিস্টিক, এটা লো ফিল্টারিটির থেকেও আরো ভালো বোঝা যায়। এটা হচ্ছে বেটার কনভিন্সিং, কারণ কি এটা আমরা একটা মানে রিয়েল লাইফ লাইকের প্রস এন্ড কনস সহ আমরা কি করছি, অ্যাপ্লিকেশনের খুঁটিনাটি বুঝাই দিচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এটা আমাদেরকে হেল্প করতেছে। তা ইউজার ড্রিভেন, কারণ কি ইউজার চাইলে কি করতে পারতেছে, সে এটাকে ইউজ করতে দেখতে পারতেছে, বুঝতে পারতেছে। কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার, ক্লিয়ার। যদি না বুঝো তোমরা তো চুপ থাকো, মানে আমি অনলাইনে এই জন্য ক্লাস দিতে খুব কমফোর্ট ফিল করি না। আমার ক্লাসে রেসপন্স না করলে ক্লাস নিয়ে মজা নেই, আসলে ইন্টারেকশনটা হয় না আমার কাছ থেকে মনে হয়। রাইট স্যার। একটু রেসপন্স করো, ওকে তাহলে স্যার। বেটার। ওকে, আচ্ছা, আমরা কোথায় ছিলাম? অ্যাডভান্টেজ নিয়ে কথা বলছিলাম। সো আমরা হচ্ছে এই মানে মেন যেটুকু আমরা বুঝে ফেলছি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ক্যাটাগরি আর স্যাম্পল নিয়ে, তোমরা এটা একটু দেখে নিবা, হ্যাঁ, যে কিভাবে লগ ইন পেজ, কিভাবে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এগুলো আমরা আসলে পারি। হ্যাঁ, এখানে আসলে বোঝার জন্য দেওয়া হয়েছে যে হলো কিভাবে ইউআইএক্স এর এগুলো করতে হয়। ওকে, ওকে স্যার। ঠিক আছে। কারণ আমি এইটা তোমাদেরকে মানে আমি তাড়াহুড়া করে পড়ানোর উদ্দেশ্য একটাই, যাতে হচ্ছে ওই বাকি জিনিসগুলো যদি আমরা পড়ি, তাহলে এগুলো আমাদের যদি মাথায় ঢুকে, ঠিক আছে। কারণ আমাদের এই সিআরএস এসআরএস যাই আমরা লিখি, এসআরএস এর মধ্যেই প্রোটোটাইপিংটা থাকতে হয়, ঠিক আছে। তা আমি এসআরএস যখন আমি লিখবো, তাহলে আমার তো ইউআইএক্স ডিজাইন লাগবে। দেখো, আমি যদি এটা দিয়ে তোমাদেরকে না বুঝাইতে পারি, তাহলে ইউএক্স তো তোমরা কিভাবে এসআরএস এর অ্যাসাইনমেন্ট করবা, তাই না? হ্যাঁ স্যার। এই আর কি। তাহলে হচ্ছে আমরা আহ, ওই বিএলসি তে যে অ্যাসাইনমেন্ট গুলো আমরা দিয়েছি, সেই অ্যাসাইনমেন্ট গুলো আমরা কি করব, ওই কি বলে, এই টাইমের মধ্যেই করার চেষ্টা করব। ওকে, কারণ যেহেতু পরীক্ষা চলে আসবে, তখন আমরা কিন্তু আর ওই সময়টা পাবো না। ওকে স্যার, জি স্যার। 10টা থেকে আমরা আবার শুরু করব। হ্যাঁ, তা আমি আধা ঘন্টা তোমরা বিরতি নাও। 10টা থেকে হচ্ছে আর আমাদের হচ্ছে আরেক বাকি থাকছে 4 আর 5, পরে জয়েন করতেছি। ওকে স্যার, আমি এই 3 নম্বর লেকচারটা কন্টিনিউ করতেছি। ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আপনাদের এখানে এন সেকশন, ও সেকশন, 2 সেকশনেরই কি আছেন? থাকলে একটু বাকিদেরকে আসতে বলেন।
এখানে কি আপনাদের এন সেকশন ও সেকশন দুই সেকশনেরই আছেন? এন সেকশনের কেউ আছেন? জি ভাই, এন সেকশন। জি আছে স্যার। আচ্ছা, একটু বাকিদেরকে একটু বলেন আসার জন্য। ভাই গ্রুপে মেনশন দিয়েছি। ভাই গ্রুপে আছি। মেনশন দেওয়া হয়েছে, ভালো হয়েছে, সবাই জয়েন করতেছে। আচ্ছা, ঠিক আছে। আপাতত এখান থেকেই দেখাই, হ্যাঁ। সবাই কি দেখতে পাচ্ছেন? জি জি। জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা কতদিনে তো প্রসেস মডেল সম্পর্কে অনেকগুলো দেখছিলাম না, যে আমাদের বেশ কয়েকটা প্রসেস মডেল ছিল। সো তখন আমরা অ্যাজাইল মডেল সম্পর্কে একটা কথা বলছিলাম, যে অ্যাজাইল মডেলটা হচ্ছে আমাদের মডার্ন যে টেকনোলজি গুলো আসছে বা মডার্ন যে মডেল গুলো আসছে সেইটার একটা পার্ট। সো অ্যাজাইল মডেল ধরতে পারেন ওয়ান কাইন্ড অফ, যে এটা ইন্ডাস্ট্রি গ্রেডের যে কাজগুলো হয় সেই কাজগুলো সবগুলোই অ্যাজাইল মডেল দিয়ে করা হচ্ছে। সো আমরা এই জায়গায় যে জিনিসগুলো কভার করব সেগুলো হচ্ছে অ্যাজাইল মডেল কি, এগুলা মানে অ্যাজাইল মডেলটা কোন জায়গায় ইউজ করব, এর প্রিন্সিপাল গুলা কি, এবং নতুন কিছু জিনিস আছে যেমন কানবান মডেল আছে, তারপর হচ্ছে স্ক্রাম আছে। সো এই জিনিসগুলো সবগুলা একটা একটা করে একটু পয়েন্ট ওয়াইজ দেখি। সো অ্যাজাইল মডেল যদি আমরা একদম বেসিক ভাবে বলি, আমরা গত প্রসেস মডেল যখন পড়ছিলাম আমাদের লাস্টের দিকে হচ্ছে দুইটা মডেল ছিল। কেউ নাম বলতে পারবেন? আমাদের মডার্ন যে মডেল দুইটা আমরা পড়ছিলাম, এনিওয়ান? হ্যালো, একটু রেসপন্স করেন, তাহলে ঘুম ধরবে না, তাহলে তো ঘুম ধরে যাবে। স্যার ইনক্রিমেন্টাল একটা ছিল এরকম নাকি, আর ভি মডেল? ভি মডেল আমরা গত ক্লাসে বলছিলাম যে দ্রুত আমাদের কাস্টমারের চেঞ্জের সাথে মানায় নিতে পারে এরকম যেই টাইপ মডেলগুলো ছিল, যেগুলোকে আমরা ভার্সন ওয়াইজ আপডেট করতে পারি, এরকম কয়েকটা মডেল আমরা দেখছিলাম। আচ্ছা, যাই হোক। সো অ্যাজাইল মডেলটা হচ্ছে আমাদের এখানে, সেটা হচ্ছে যে এটা সবসময় কি করতে পারে, মানে ইউজার থেকে যে নতুন নতুন যে আপডেট গুলো আসে এগুলোকে খুব দ্রুত র্যাপিডলি চেঞ্জ করতে পারে। মানে এটার জন্য আমার পুরো সফটওয়্যারটাকে আবার নতুন করে ডিজাইন করতে হয় না। মানে পরিবর্তন যেটা হয় সেটার সাথে মানে খুব তাড়াতাড়ি মানায় নিতে পারে, এবং যে কাজটা আছে এই কাজটা খুব ইজিলি করতে পারে। লাইক আমরা বলছিলাম যে আমাদের যদি
একটা ওয়েবসাইটে রেজাল্ট দেখানোটা খুব ম্যান্ডেটরি হয়ে যায় বর্তমানে, তাহলে আমরা শুধু রেজাল্টের যে পার্টটা আছে বা রেজাল্ট যেই সেকশনগুলোর উপর ডিপেন্ড করতেছে সেই সেকশনগুলোকে আগে ডিজাইন করব, করে ইউজারের এন্ডে নিয়ে আসব, এবং পরবর্তীতে আরো যেই সাপোজ আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম বা আমরা সবকিছু ডাউনলোড করতে পারবো, নিজেদের ইনফরমেশন দেখতে পারবো, এই যে পয়েন্টগুলো আছে এগুলো আমরা সময়ের সাথে সাথে আপডেট করব। সো অ্যাজাইলটা হচ্ছে এখানে আমাদের কাজটাকে খুব দ্রুত করে এবং সহজে করতে সাহায্য করে। তারপর আরেকটা জিনিস করতেছে কি, এটা পরিবর্তন হইলে যদি আমাদের ইউজার এন্ড থেকে মানে আমাদের ইউজার যদি চায় বা স্টেক হোল্ডাররা যদি চায় তারা সিস্টেমের মধ্যে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসবে, সেটার সাথে খুব মানে র্যাপিডলি বা অ্যাডাপটিভ হইতে পারে, মানে খুব তাড়াতাড়ি মানায় নিতে পারে। এবং কি করতে পারি, স্টেক হোল্ডারদের সাথে আমাদের একটা কমিউনিকেশনটা কি করতেছে, খুব মানে ভালোভাবে বিল্ড আপ করতেছে। আরেকটা জিনিস করতেছে, আমরা যে বলছিলাম যে সফটওয়্যার যখন আমরা বিল্ড করব আমাদের ডেভেলপাররা সবসময় একটা প্রেসারের মধ্যে থাকে যে কোন জায়গাতে ইরর আসতেছে, ইররটা কেন আসতেছে, সেটা কিভাবে সলভ করব। বাট আমার স্টেক হোল্ডাররা কি বলে, বারবার আমাদেরকে এটা বলতে থাকে যে তাড়াতাড়ি এটা সলভ করে দাও। তো আমরা কি করি, স্টেক হোল্ডারদেরকে আমাদের টিমের একটা অংশ বানায় ফেলি। সো অ্যাজাইল মডেলের যদি আপনাকে ডিসক্রিপশন চাই যে হোয়াট ইজ অ্যাজাইল মডেল, তাহলে আপনারা সুন্দরভাবে জাস্ট এতটুকুই লিখবেন যে এইটা দ্রুত মানায় নেওয়ার ক্ষমতা থাকতেছে, কমিউনিকেশন একটা করতেছে স্টেক হোল্ডারের সাথে খুব ইফেক্টিভ ভাবে, এবং কাস্টমারকে আমাদের টিমের একটা পার্ট হিসেবে ধরে নিচ্ছে। এবং আমরা কি করতে পারি, আমাদের যদি সফটওয়্যারের মধ্যে নতুন কোনো রিকোয়ারমেন্ট আসে তাহলে আমরা ইনক্রিমেন্টাল মানে নতুন ভার্সনের সাহায্যে সেটাকে আস্তে আস্তে সিস্টেমের মধ্যে ইনক্লুড করতে পারি। সো এখানে আমাদের 12টা প্রিন্সিপাল আছে, অ্যাজাইল মডেলের আমাদের 12টা প্রিন্সিপাল আছে। ফার্স্ট হচ্ছে স্যাটিসফাই দ্য কাস্টমার, মানে কি কাস্টমারকে আমাদের কি স্যাটিসফাই করতে হবে, মানে কাস্টমারের যেই চাহিদাটা সেই চাহিদা অনুযায়ী আমাদেরকে সিস্টেমটা বিল্ড করতে হবে। সে কত দ্রুত চাচ্ছে বা কোন সেক্টরটা তার অনেক দ্রুত দরকার, এই সেক্টরটাকে খুব তাড়াতাড়ি র্যাপিডলি ডেলিভারি দিতে হবে। তারপরে আরেকটা জিনিস করতে হবে যে কাস্টমারকে আমরা সবসময় ওয়েলকাম জানাবো, এই এই মানে এই বলে যে আপনার যদি নতুন কোনো কিছু লাগে সেটা আমরা করে দিতে পারবো, মানে কোনো চেঞ্জেস যদি আসে সেই চেঞ্জেসটাকে আমাদের কি ওয়েলকাম জানাইতে হবে আমরা। আহ, কারণ একটা স্টেজে যায় কাস্টমারের মনে হইতে পারে যে যুগের সাথে মানায় নিয়ে তার সিস্টেমের মধ্যে নতুন কিছু দরকার, তাহলে সেই চেঞ্জগুলো আমাদের মানে রাখতে হবে, সেই চেঞ্জগুলোর পদ্ধতিটা বা সিস্টেমটা আমাদের রাখতে হবে। তারপরে আসতেছে আপনাদের কি ডেলিভার ওয়ার্কিং সফটওয়্যার ফ্রিকোয়েন্টলি, মানে আমরা ডেলিভার করার পরে সফটওয়্যারটা দেখা যাচ্ছে যে কাজ করতেছে না। সো এইরকম যেন না হয়, বা কাস্টমারের যেই টাইম স্কেলের মধ্যে আসলে সফটওয়্যারটা দরকার সেই টাইম স্কেলের মধ্যে যেন আমরা সেই জিনিসটা দিতে পারি। এরপর আসতেছে আপনাদের ফেস টু ফেস একটা কমিউনিকেশন, যে কাস্টমার কি চাচ্ছে এবং আমি কি দিচ্ছি, এইটা কোনো মানে ইমেইলের মাধ্যমে বা কোনো পেপারস এর মাধ্যমে না, ফেস টু ফেস কাস্টমারের সাথে একটা কনভারসেশনে আসা, ফিজিক্যালি কাস্টমারের সাথে বা একটা কনভারসেশনে এসে তার কি কি লাগবে সেই জিনিসগুলো ভালোভাবে বুঝে সেই অনুযায়ী তার সাথে কাজ করা। এরপরে আমাদের আসতেছে যে মেজার অফ প্রোগ্রেস, যে কতটুকু কাজ আসলে হচ্ছে, প্রাইমারি লেভেলে কাস্টমার কি চাচ্ছে সেই জিনিসটা আমরা এনশিওর করতে পারতেছি কিনা। তারপরে হচ্ছে প্রমোট সাস্টেনেবিলিটি, যে আমরা আমরা যে ডেভেলপটা করতেছি সেই ডেভেলপটা আসলে কারেক্ট কিনা, সেই প্রসেসটা কারেক্ট কিনা, এবং সবগুলো জিনিস মেনটেন করে কাজটা হচ্ছে কিনা, এই জিনিসগুলা কাস্টমারকে অবশ্যই অবশ্যই জানানো। এবং কন্টিনিউয়াস অ্যাটেনশন, কাস্টমারকে সবসময় ভালো একটা ডিজাইন প্রোভাইড করতে হবে, যে কাস্টমার এন্ড থেকে চাচ্ছে একরকম আমরা দিচ্ছি একরকম, এরকম কোনো কিছু করা যাবে না। আর আমরা মানে সবসময় বলছি যে আমাদের সিস্টেমটা সবসময় সিম্পল রাখতে হবে এবং যাতে সবাই জিনিসটা বুঝতে পারে এবং সেই জিনিসটা যেন নেসেসারি হয়, কোনো এক্সেসিভ কোনো কিছু করা যাবে না। তারপরে বেস্ট আর্কিটেকচার রিকোয়ারমেন্টস এন্ড ডিজাইন, মানে সব থেকে বেস্ট আর্কিটেকচার যেই জিনিসটা দিয়ে আমাদের ইফেক্টিভ হবে সফটওয়্যারটা, আমরা যেন সেই জিনিসগুলাকে রাখতে পারি। এবং লাস্ট যেটা বলছে যে জিনিসটাকে আরো বেশি ইফেক্টিভ করা। সো এই টাইপের কোশ্চেন আপনাদের আসতে পারে বর্ণনামূলকে, যে প্রিন্সিপাল গুলো কি, অথবা
যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে সিনারিও বেসড কোশ্চেন হয়, আপনাদের একটা সিনারিও দিয়ে হয়তো বা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে অ্যাজাইলের যে প্রিন্সিপাল গুলো আছে আপনার সিনারিওতে বা আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের এই পার্টটা এই প্রিন্সিপাল গুলোকে মানে মানতেছে কি মানতেছে না, এরকম একটা ডিসিশন টাইপ কোশ্চেন আপনাদের আসতে পারে। এরপরে আমাদের হচ্ছে কিছু মেথোডোলজি আছে, আমরা অ্যাজাইল মডেল বিভিন্ন ভাবে করতে পারি, সেটার একটা লিস্ট এখানে বলে দিছে। সো আপনাদের এখানে মনে হয় স্কার্ম আছে আর হচ্ছে এক্সপিএস মানে এক্সট্রিম প্রোগ্রামিং, এই দুইটাই আছে, বাকিগুলো নেই। সো আপনারা এই দুইটা একটু ভালো করে দেখবেন। সিনারিও বেসড কোশ্চেন আসে, আগেই বলে দিচ্ছি। সো এই জিনিসগুলো খুব ভালোভাবে একটু দেখেন যে কোন সময় কোন মেথোডোলজিটা কাজে লাগে। সো আমরা একটু সামনে যাই যে এক্সট্রিম প্রোগ্রামিং জিনিসটা আসলে কি বলছে। সো এক্সট্রিম প্রোগ্রামিং হচ্ছে যে একটা ডিসিপ্লিন ওয়েতে আমাদের অ্যাজাইল মডেলটাকে বিল্ড করতে সাহায্য করে, মানে আমরা কি কোনটার পরে কি করব, লাইক আমাদের প্রসেস মডেল যখন আমরা করছিলাম তখন আমাদের একটা করতে হবে, সরি প্ল্যান করতে হবে, দেন ডিজাইন করতে হবে, দেন আমাদের কি সেইটা নিয়ে কোড করতে হবে, কোড করার পর আমরা সেটা ডেলিভারি দেবো। সো আমরা একটা স্ট্রিক্ট রুলের মধ্যে ছিলাম। যেমন আমরা ভি মডেলে বলছি যে যদি কোনো ডিসিপ্লিনড কোনো সফটওয়্যার, সো সেইভাবে যদি আমরা অ্যাজাইল মডেলটাকে ডিসিপ্লিন ওয়েতে থাকতে চাই তাহলে আমাদের এক্সট্রিম প্রোগ্রামিং এই জিনিসটাকে ফলো করতে হবে। তো এখানে আমাদের চারটা ফ্রেমওয়ার্ক আছে, একটা সেই ফ্রেমওয়ার্ক চারটা জিনিসের উপর ডিপেন্ড করে। যে প্রথমে আমাদেরকে আগে কি করতে হবে, প্ল্যানিং করতে হবে, দেন ডিজাইন করতে হবে, দেন কোড, দেন টেস্টিং। সো প্ল্যানিং এর মধ্যে আমরা কি কি রাখতেছি, প্ল্যানিং এর মধ্যে আমাদের থাকতেছে যে কাস্টমারের কাছ থেকে আমরা তার রিকোয়ারমেন্টস গুলো একটা স্টোরি আকারে লিখে নিলাম। কাস্টমার আমাদেরকে একটা স্টোরি আকারে তার সব জিনিসগুলো আমাদেরকে দিয়ে দিল। তারপরে সেই স্টোরি অনুযায়ী আমাদের বিজনেস ভ্যালু কতটুকু হচ্ছে সেইটা আমরা একটা অ্যাসাইন করব। তারপর সেইটা অনুযায়ী আমাদের টিম ডেভেলপমেন্ট করতে কত উইক লাগবে সেটা একটা কস্ট নির্ধারণ করব। এই সব কিছু নির্ধারণ করার পরে আমাদের প্ল্যানিং এ এই জিনিসটাও রাখতে হবে যে ইন কেস আমার কাস্টমারের যদি কোনো ইন ফিউচার কোনো আপডেট প্রয়োজন হয় সেটা আমাকে কি করতে হবে, একটা আইটারেশন প্ল্যান রাখতে হবে, কারণ আমরা আইটারেশনের মাধ্যমে তো ভার্সন আপডেট করি। সো এটা হচ্ছে প্ল্যানিং এর পার্টটা, যে কাস্টমার ইন ফিউচার চাইলেও সে একটা অনলাইন পেমেন্ট ফিচার রাখবে, বাট সেই জিনিসটা তার এখন কোনো প্রায়োরিটি না, সেই সেটাকে ফিউচারে হাই প্রায়োরিটি দিবে। সো এই জিনিসগুলো আমাদেরকে প্ল্যানের মধ্যে রাখতে হবে। আর ডিজাইন, তারপরে হচ্ছে আমাদের কি ডিজাইন পার্টটা থাকতেছে। সো ডিজাইন পার্টের মধ্যে আমরা মেবি গত গত স্লাইডে দেখছি একটা টার্ম ছিল কিস টার্ম, সেটার একটা ফর্ম মানে বোল্ড ফর্ম ছিল যে কি কিপ ইট সিম্পল স্টুপিড, এই টাইপের একটা অ্যাব্রিভিয়েশন ছিল সেটা। সো আমাদের ডিজাইনটা সবসময় এইরকম করতে হবে যাতে ইউজারের খুব কষ্ট না হয় আমাদের প্রত্যেকটা জিনিসকে অ্যাক্সেস করতে। সেটাকে সবসময় আমরা কি করব, সিম্পল ভাবে রাখবো, কোনো কমপ্লেক্স ডিজাইন করা যাবে না, একদম মিনিমাল ডিজাইন রাখতে হবে। এই গেল হচ্ছে আমাদের ডিজাইনের পার্ট। দেন আমরা এতক্ষণ যা যা প্ল্যানিং করছি, যা যা ডিজাইন করছি সেই সব কিছুকে আমরা কি করব, কোড দিয়ে এক্সিকিউট করব, এবং সেখানে আমাদের ইউনিট টেস্ট থাকবে, ইউজ কেস ডায়াগ্রাম থাকবে, আমরা সবকিছু জিনিস দেখবো যে আমাদের কোডগুলো ভালোভাবে কাজ করতেছে কিনা, এবং সেটার ফিডব্যাক গুলো কিভাবে আসছে সেই জিনিসগুলো আমরা সুন্দরভাবে করব। করার পরে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের টেস্টিং পার্টে। সো টেস্টিং পার্টে আমাদের যে যে জিনিসগুলো দেখতে হবে যে আমাদের কোড যেটা আমরা করছিলাম সেইটা ইউনিট ওয়াইজ কাজ করতেছে কিনা, বা ডেইলি বেসিসে কোনো ইরর আসতেছে কিনা, বা কাস্টমার যেভাবে চাইছে সেইভাবে আমরা দিতে পারছি কিনা। সো এই টাইপের জিনিসগুলো আমাদের এই টেস্টিং পারপাসে থাকতেছে। সো আমাদের এই যে এক্সট্রিম প্রোগ্রামিং যে জিনিসটা আছে এটা চারটা জিনিসের উপরে বেস করে আসলে বিল্ড হচ্ছে। এট ফার্স্ট আমাদের এক্সপি প্ল্যানিং, দেন হচ্ছে আপনাদের ডিজাইন, তারপরে কোড, তারপরে টেস্টিং। সো এখান থেকেও আপনাদের কোশ্চেনটা এইভাবে আসে, সাপোজ হচ্ছে আপনাদের অ্যাজাইল মডেলের মধ্যেই চুজ করতে হয় যে আপনি কোন ওয়েতে যাবেন বা কোন মেথোডোলজিটা ফলো করবেন। সেই সময় আপনার মেথোডোলজিটা কিসের জন্য চুজ করছেন
এবং সেটা আপনার বিল্ড বা সফটওয়্যার ডেভেলপমেন্টে কতটুকু হেল্প করতেছে এই জিনিসটাকে আপনার প্রপারলি মানে ডিফিনাইট করতে হবে। যে আপনি এক্সপি কেন চুজ করলেন, কানবান মডেল কিসের জন্য চুজ করলেন, বা স্ক্রাম কেন চুজ করলেন, এই জিনিসগুলো আপনাদেরকে সেখানে ইন ডিটেলসে লিখতে হবে। সো আমরা জাস্ট একটা শেষ করলাম। এরপরে আমাদের যে মডেলটা আছে সেটা হচ্ছে আমাদের কানবান মডেল। সো কানবান মডেল মেইনলি হচ্ছে যে একটা ভিজুয়াল ওয়ার্কফ্লো সিস্টেম, মানে আপনি যাই করতেছেন সেই জিনিসটা আসলে ভিজুয়ালি কতটুকু কারেক্ট করতেছে, কতটুকু মিনিংফুল ওয়ার্ক দিচ্ছে এই জিনিসটা। আর এইটার মেইন যে উদ্দেশ্যটা, এটার দুইটাই গোল, সেটা হচ্ছে যে আপনার সিস্টেমের বটলনেকটা খুঁজে বের করা, যে কোন জায়গাটাতে আসলে প্রবলেমটা হচ্ছে, কোন জায়গাটাতে আপনার না লাইক ওভারফিট হচ্ছে, আপনার দরকার নেই, প্রয়োজন নেই, তারপরে আপনি বিল্ড করে রেখে দিচ্ছেন, বা কোন জায়গাটার জন্য আপনার ক্ষতি হচ্ছে সিস্টেমটাতে, এই বটলনেক গুলো খুঁজে বের করা, এবং আপনার যে ফ্লোটা আছে, আপনার যে ওয়ার্কিং ফ্লোটা আছে সেই ফ্লোটাকে জাস্ট ফিক্সড করা, আর কোনো কিছুই না। এই দুইটা জিনিস করার মাধ্যমে যেটা হয় যে আপনাদের যে বাজেট থাকে, একটা সফটওয়্যারের যে বাজেট থাকে সেই কস্টটা ইফিশিয়েন্ট হয়, এবং যে স্পিডটা আছে সেই স্পিডটা একটা অপটিমাল পর্যায়ে আসে। সো এটাই হচ্ছে মোটামুটি কানবানের কাজ। আর কানবান হচ্ছে 3টা স্পেসিফিক প্রিন্সিপালের উপরে বেস করে হয়। সো একটা কানবান ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে 3টা প্রিন্সিপাল অবশ্যই মানতে হবে। সেটা কি, এট ফার্স্ট আমাদের হচ্ছে ভিজুয়াল ওয়ার্কফ্লো, মানে ভিজুয়ালি আমরা কি করতেছি সেই জিনিসটা, প্রত্যেকটা আইটেম ইনফরমেটিভ হয়েছে কিনা, মানে স্পেসিফিক ইনফরমেশন দিচ্ছে কিনা, এই জিনিসগুলা। সেকেন্ড, যে আমাদের ওয়ার্কটা প্রোগ্রেস কতটুকু হচ্ছে, কোন অ্যামাউন্টে প্রোগ্রেস হচ্ছে, সেই অ্যামাউন্টটা আমাদেরকে কি করতে হবে, আমাদের টিমের অ্যাপ্রোচটা বাড়ানোর দরকার নাকি বাড়ানোর দরকার নাই, বা যেই লেভেলের প্রোগ্রেস আমরা চাচ্ছি, আমরা যে যতটুকু সময় নিছি সেই সময়ের মধ্যে এটা শেষ করা পসিবল কিনা, এই জিনিসগুলো আমাদের কি লিমিটেড অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন প্রসেস, আমাদের এই জায়গাতে আমরা সেটাকে ডেফিনেট করতেছি। আর এরপরে যেটা ইনহ্যান্স ফ্লো, যে আমার সিস্টেমের মধ্যে কোনো কি আপডেট আর দরকার আছে কিনা, বা কোনো ব্যাকলগ আছে কিনা, বা কোনো বটলনেক আবার হচ্ছে কিনা, এই জিনিসগুলোকে আমার আবার ইনহ্যান্স করতে হবে কিনা, এই জিনিসগুলো আমরা এই জায়গাটাতে দেখতেছি। এবং কানবান, তাহলে কানবান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি যে আমাকে এট ফার্স্ট চিন্তা করতে হবে যে আমি কি করতে চাচ্ছি, তারপর সেটার একটা এস্টিমেটেড টাইম নিতে হবে, দেন আমরা সেটার প্রসেস করব, এবং এট লাস্ট বলবো যে ওকে ফাইন আমার হইছে। সাপোজ টু ডু আমাদের কি করতে হবে, এস্টিমেটেড আমাদের কত দিন সময় লাগতেছে বা কত ঘন্টা সময় লাগতেছে, ইন প্রোগ্রেস কাজটা আমি র্যাপিডলি শুরু করছি এবং ডান হয়ে গেলে আমি আমার কাস্টমারকে জানিয়ে দিচ্ছি ওকে ফাইন আমার সিস্টেম রেডি। এরপরে হচ্ছে আমরা টু ডু সেকশন, আমাদের কয়েকটা সেকশন এখানে আছে, সেখানে আমরা, এটা তো আমি বললামই অলরেডি যে আমাদের কি কি করতে হচ্ছে, কতটুকু সময় নিচ্ছি, আর প্রোগ্রেস কতটুকু হচ্ছে, আর কখন যাই আমরা বলতেছি যে আমাদের সেই জিনিসটা ডান হয়ে গেছে। সো এই ভিজুয়ালটা একটু মাথায় রাখবেন যদি আসে। সবসময় বলছি, এর আগের 2টা ক্লাসেও বলছি, যে যদি পসিবল হয় প্রত্যেকটা জিনিসের যেই স্লাইডের মধ্যে যে ডায়াগ্রাম গুলা থাকে বা যে ফিগার গুলা থাকে, লিস্ট যতটুকু মনে থাকে সেগুলোকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন, কারণ নর্মাল লিখার থেকে পয়েন্ট আউট করে লিখা এবং ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা খাতার সৌন্দর্য বৃদ্ধি করে এবং মার্কটাও আপনাদেরকে একটু বেশি পাইতে হেল্প করবে। সেই জিনিসগুলো, এই ফিগারগুলো একটু হালকা করে দেখে যাবেন, এবং আসলে অবশ্যই চেষ্টা করবেন যেন ফিগার আউট করে লেখা যায়। এরপর আসতেছে আমাদের হচ্ছে অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট, বা যেটাকে আমরা সংক্ষেপে বলি এএসডি। সো এইটার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার হিউম্যান কোলাবোরেশন, মানে মানুষের সাথে আপনাদের সব সময় কোলাবোরেট ওয়েতে কাজ করতে হবে। সো এইটা যে মানে প্রপোজ করছিল সর্বপ্রথম, সেটা হচ্ছে জিম এটা হাইস্মিথ। সো সেই সর্বপ্রথম এটা প্রপোজ করছিল, সে প্রস্তাবনাটা রাখছিল। তার মেইন উদ্দেশ্যটা ছিল যে হিউম্যান কোলাবোরেশনটা বিল্ড করা এবং সেলফ অর্গানাইজিং টিম, মানে নিজের নিজের মতো করে একটা টিম সে বিল্ড করতে চাইছিল। এবং সেই এই এএসডিটা আসলে 3টা ফেজের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে স্পেকুলেশন, এইটার মধ্যে আপনার যে জিনিসটা থাকতেছে যে আপনার যে প্ল্যানিংটা আছে এই প্ল্যানিংটাকে আপনি সবসময় ফ্লেক্সিবল রাখবেন।
যাতে আপনার যে কোনো সময় যদি প্ল্যানিং আপডেট করার প্রয়োজন হয় বা ইন ফিউচারে যদি প্রয়োজন হয় সেইটা যেন অটোমেটিক্যালি আমরা করতে পারি। এরপরে আমাদের আসতেছি কি কোলাবোরেশনের মধ্যে আমাদের আসলে ৩টা জিনিস খুব ভালোভাবে দরকার। সেটা হচ্ছে যে ট্রাস্ট দরকার, টিম ওয়ার্ক দরকার আর কমিউনিকেশন দরকার। এখন আমার টিমের মধ্যে আমি একজনকে বিশ্বাস করে দিলাম যে আমাকে ১০ দিনের মধ্যে কাজটা শেষ করে দাও। সে আমার ট্রাস্ট রাখলো না, তাহলে কিন্তু কোলাবোরেশনে যাই আমার কোনো আসলে লাভ হইলো না, বরঞ্চ ক্ষতি হইলো। তো এই জিনিসটা ৩টা জিনিসের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে ট্রাস্ট থাকতে হবে, আপনার একটা টিম ওয়ার্ক করতে পারে এইরকম ক্যাপাবল লোকজন যেন আপনার টিমে থাকে এবং প্রপার যেন কমিউনিকেশন হয়। কারো পক্ষে হয়তো বা সম্ভব নাই হইতে পারে বা কেউ অসুস্থ থাকতে পারে। তো সেক্ষেত্রে যেন এইটা না হয় যে সে আপনাকে জানাই নাই বা আপনি জানেনই না যে আপনার একটা টিমমেট অসুস্থ বা সে কাজটা করতে পারতেছে না। এই জিনিসটা কোলাবোরেশনে অবশ্যই আপনাকে খুব ভালোভাবে রাখতে হবে। আর টিম মেম্বারদের অবশ্যই স্কিলফুল হইতে হবে এবং হার্ড ওয়ার্ক মেন্টালিটি যেন অবশ্যই থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে আসলে আলটিমেটলি কোলাবোরেশনে যাই কোনো লাভ হয় না। আর লার্নিং, এরপর আসছে যে আপনাদের লার্নিং ফেজ। সো লার্নিং ফেজে আমরা কি রাখতেছি যে ডেইলি এই যে আমরা যে কোলাবোরেশনের কথা বললাম, তো সেখান থেকে আমাদের প্রতিদিনই একটা কোনো না কোনো আউটপুট আসবে। সো সেই আউটপুটটার যে ফিডব্যাকটা আছে এই ফিডব্যাকটা আপনার গ্রুপে আসতেছে কিনা বা আপনারা সবাই নিজেদের মতো কাজ করে সেটা একটা কমন প্লেসে এসে জানাচ্ছেন কিনা যে আপনার কি কি সমস্যা ফেস করতেছেন বা আরেকজন কি কি সমস্যা ফেস করতেছে। সো লার্নিং এর মধ্যে আমরা ৩ ভাবে জিনিসটা শিখতেছি যে ফোকাস, গ্রুপ ফিডব্যাক, যে গ্রুপ থেকে কি কি ফিডব্যাক আসতেছে। আর আরেকজন সাপোজ ধরেন একজন অনেক বেশি ভালো পারে একটা জিনিস, আরেকজন একটু কম পারে। সো আপনি যখন জিনিসগুলো শেয়ার করবেন তখন কি যে বেশি পারতে সে আপনাকে কোনো না কোনো ওয়েতে হেল্প করতে পারতেছে। সো ফর্মাল টেকনিক্যাল রিভিউ, সে আসলে আপনাকে কতটুকু টেকনিক্যালি রিভিউ করে দিচ্ছে আপনার কাজগুলো, এই জিনিসটা একটু থাকতে হবে। আর পোস্টমর্টম বলতে যে আমরা লাস্টাস কাটি এটা না, আপাতত এখানে এখানে হচ্ছে সেলফ ইভ্যালুয়েশন, যে আপনি কতটুকু কাজটা করতে পারছেন এবং আপনার আরো কতটুকু ইমপ্রুভ দরকার। তো এখন আমাদের সেলফ ইভ্যালুয়েট করার মতো অনেক অপশন আছে, আমরা নিজেরা অনেকভাবে সেলফ ইভ্যালুয়েট করতে পারি যে আসলে আমার কাজটা কতটুকু প্রোগ্রেসিভ হয়েছে এবং কতটুকু হয় নাই। সো এই জিনিসটা হচ্ছে আমাদের লার্নিং ফেজের মধ্যে আসতেছে। সো লার্নিং ফেজের মধ্যে আমাদের 3টা জিনিস থাকতেছে। একটা হচ্ছে ফোকাস, গ্রুপ ফিডব্যাক, আমরা গ্রুপের মধ্যে ফিডব্যাক দিব। ফর্মাল টেকনিক্যাল যে রিভিউ গুলো আছে সেগুলো আমরা রিভিউ করব এবং সেলফ ইভ্যালুয়েট করব, নিজেকে আমরা সবাই ইভ্যালুয়েট করার একটা জিনিস রাখবো। সো এই জিনিসগুলো আপনাদের এই জায়গায় ফিগার আউট করে দেয়া আছে। সো আপনাদের এএসডি থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই যে এখানে যে ডায়াগ্রামটা দেয়া আছে এই ডায়াগ্রামটা অ্যাটলিস্ট আঁকানোর পরে এই প্রত্যেকটা পার্ট আপনারা নিজেদের মতো করে রিভিউ করবেন এবং এখানে সেগুলার মোটামুটি সবগুলারই বর্ণনা লিখে দেওয়া আছে, আমি মুখে অলরেডি বলেই দিছি। সো এরপরে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে যে ডাইনামিক সিস্টেম ডেভেলপমেন্ট। সো ডাইনামিক সিস্টেম ডেভেলপমেন্ট যখনই আমরা যাচ্ছি তখন আমরা অলরেডি বুঝতেই পারতেছি যে ডাইনামিক জিনিসটা কি, যে একই সাথে আমরা মাল্টিপল সাইডে কাজ করতেছি। মানে আমাদের অনেক টাইমটা অনেক কনজাস্টেড, অনেক কম সময়ের মধ্যে একটা সিস্টেম বিল্ড করতে হবে, বাট সিস্টেমটাকে আমাদের কি ইফেক্টিভ হইতে হবে। মানে আপনাদের সিনারিও পড়ে যদি আপনারা এরকম বোঝেন যে আপনাকে খুব কম সময়ের মধ্যে একটা সিস্টেম বিল্ড করতে হবে, আপনার বাজেটের দিকে খেয়াল রাখতে হবে, আপনাদের সিস্টেম রিকোয়ারমেন্ট কি কি চাচ্ছে সেটার উপরে খেয়াল রাখতে হবে, ইউজারের চাহিদা কতটুকু, এই প্রত্যেকটা জিনিস খেয়াল রাখার পরে আপনারা একটা মডেল চুজ করবেন এবং সেই মডেলটা যদি অ্যাজাইল হয় তাহলে সেই অ্যাজাইলের কোন মেথোডোলজিতে কাজ করতেছে। অনেক সময় পরীক্ষার মধ্যে এটা উল্লেখ করে দেয়া থাকে যে অ্যাজাইল মডেলের কোন মেথোডোলজিটা নিয়ে কাজ করবেন, আবার অনেক সময় উল্লেখ করা থাকে না। সো যদি না থাকে তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট আসলে এগুলার কোর কি, এগুলার বেস কি, সেগুলোর একটা ছোট করে নিজেরাই নোট করে নেবেন যাতে মনে রাখতে পারেন এবং সেইটার মডেলটা মানে অ্যাজাইল মডেলটা সিলেক্ট করার পরে যেন অবশ্যই সেটার মেথোডোলজিটা সুন্দরভাবে লিখতে পারেন। সো আমরা যেটা বলতেছি যে ডাইনামিক সিস্টেম ডেভেলপমেন্টে আমাদের একটা জিনিস থাকে, মানে এটার মেইন যে গোলটা সেটা হচ্ছে যে আমাদের টাইমটা অনেক কম হয় কিন্তু সেই কম টাইমের মধ্যে আমাদের একটা সিস্টেম বিল্ড করতে হবে। সো এটার একটা লাইফ সাইকেল আছে, সেই লাইফ সাইকেলটা কি বলতেছে, এট ফার্স্ট আমাকে ফ্যাসিবিলিটি স্টাডি করতে হবে
দেন বিজনেস স্টাডি করতে হবে, দেন ফাংশনাল মডেল আইটারেশন যাইতে হবে, দেন ডিজাইন আইটারেশন, দেন ইমপ্লিমেন্টেশন। সো আমরা একটু এই জিনিসগুলা দেখি যে ফ্যাসিবিলিটি স্টাডি আমরা এট ফার্স্ট দেখবো যে আসলে আমাদের কি কি চাইছে, আমার রিকোয়ারমেন্ট গুলা কি কি আছে সেইটা, এবং সেইটা আমাদের বিজনেসের মধ্যে কিভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কতটুকু ইমপ্লিমেন্ট করতে হবে সেই জিনিসটা। এরপরে আমাদের আসতেছে যে আমরা যেই ফাংশনাল, আমাদের মডেলের মধ্যে যে ফাংশনাল পার্ট গুলো থাকবে সেই পার্ট গুলো কিভাবে থাকবে, সেইটা প্ল্যানটা কিভাবে দিচ্ছে, আমাদের ফাংশন গুলা কিভাবে কাজ করবে, সেটার একটা প্রোটোটাইপ ডিজাইন করতে হবে। তারপরে সেটাকে কি করতে হবে, আমার কাস্টমারের কাছে দিতে হবে, সে আসলে এটাকে অ্যাগ্রি করতেছে নাকি করতেছে না। তারপরে আমার সেই যে যদি সে অ্যাগ্রি করে তাহলে সেটাকে আমার কি করতে হবে, আবার রিভিউ করতে হবে। রিভিউ করার পরে আমরা কোন জায়গায় যাব, আমরা যাব হচ্ছে ডিজাইন পার্টে। সো ডিজাইন পার্টটাও সেম ভাবে দেখেন, এই জায়গায় কিন্তু প্রত্যেকটা পার্ট সেম, যে এট ফার্স্ট আমরা আইডেন্টিফাই করতেছি, তারপর ইউজারের কাছে দিচ্ছি যে সে আসলে এটার সাথে অ্যাগ্রি করতেছে নাকি করতেছে না। সো সে যদি অ্যাগ্রি করে তাহলে আমরা কি, এই যে আমরা আইডেন্টিফাই করলাম যে ফাংশনগুলো, সেই ফাংশনগুলোর একটা প্রোটোটাইপ রেডি করলাম, এবং প্রোটোটাইপ রেডি করার পরে আমরা আবার তার কাছে দিলাম যে আপনি আরেকবার রিভিউ করে দেন যে আমরা যেইভাবে কাজটা করতেছি সেইটাই আপনি চাচ্ছেন। সে যদি রিভিউ করে তাহলে আমরা কোথায় যাচ্ছি, ডিজাইন এন্ড বিল্ড। সেখানেও সেম জিনিস, আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ডিজাইনটা রেডি করতে হবে কি অনুসারে, এই যে প্রোটোটাইপ আছে সেই প্রোটোটাইপ অনুযায়ী। তারপরে আবার আপনাকে ইউজারের কাছে দিতে হবে যে সে আগে কি প্ল্যানটাতে এগ্রি করতেছে নাকি করতেছে না। যদি সে এগ্রি করে তাহলে সেই প্রোটোটাইপ অনুযায়ী আপনি একটা ডিজাইন ক্রিয়েট করলেন এবং সেটা আবার ইউজারের কাছে দিলেন যে সে আসলে সেটার সাথে এগ্রি করতেছে কি করতেছে না। যদি সবকিছু ঠিকঠাক থাকে, কোনো প্রবলেম না থাকে, ইউজার এন্ড থেকেও কোনো প্রবলেম নাই, কাস্টমার হ্যাপি, আপনিও পারফেক্ট ভাবে জিনিসটা ডেলিভারি করতে পারছেন, দেন আমরা যাব হচ্ছে ইমপ্লিমেন্টেশনে। সো এই ইমপ্লিমেন্টেশনে যাওয়ার পরে আমরা কি দেখতেছি যে আমরা ফার্স্টে যেই যতটুকু জিনিস নিয়ে আসছি সেই জিনিসগুলা নিয়ে আমরা এখানে কাজ শুরু করব। মানে ইউজার আমাদেরকে যতটুকু দিছে ততটুকু নিয়ে আমরা কাজ শুরু করব ইমপ্লিমেন্টেশন থেকে। দেন আমাদের বিজনেসে এট ফার্স্ট আমাদের বিজনেস স্টাডিটা যে আমরা করছিলাম সেখানে দেখব যে বিজনেস অ্যাসপেক্টস থেকে যে আসলে বিজনেসটা যেই জিনিসটার উপর বিল্ড হচ্ছে সেই জিনিসটার সাথে আমার সফটওয়্যারের কতটুকু মিল আছে। যদি মিল থাকে তাহলে আমার সফটওয়্যারটা ওকে, আমি কাস্টমারের কাছে পাঠাবো এটার অ্যাপ্রুভাল নেয়ার জন্য যে আপনার বিজনেসটা যেই জিনিসটার উপরে সেই রকম ভাবে আমরা একটা সফটওয়্যার বিল্ড করছি, সো এখন আপনি এটাকে অ্যাপ্রুভ করতেছেন কিনা। যদি সে অ্যাপ্রুভ করে তারপরে আমরা এটাকে কি করবো, রিলিজ করে দেবো। সো এই ডায়াগ্রাম গুলা একটু চেষ্টা করবেন এইভাবে দেয়ার, কারণ এতে মার্ক বেশি পাবেন, আমি বারবার করেই বলে দিচ্ছি। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন পরীক্ষার মধ্যে। পরীক্ষার মধ্যে আসলে লিখাটা ঠিক আছে, লিখতে তো হবেই অবশ্যই, কিন্তু প্রেজেন্টেশন কোয়ালিটিটাও আপনাদের অনেক বেটার থাকতে হবে। সো এই জিনিসগুলো সবগুলো এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে, অনেক ডিটেলস বলে দেওয়া আছে, আপনারা গল্প আকারে ওগুলা পড়বেন, কিন্তু মেইন যেই জিনিসটা, এই যে মূল মানে যেই ওয়ার্ডটা বা কিওয়ার্ডটা, এইটা আপনাকে ফিক্সড রাখতে হবে, এটা কিন্তু আপনি আপনার মতো করে বানাইতে পারবেন না। সো এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখবেন। আর এরপর আসতেছে আমাদের স্কাম। সো এইটার কিছু বৈশিষ্ট্য আছে, আগে আমি এটা আসলে কে ডেভেলপ করছে বা কে প্রপোজ করছে এটার আগে এটার বৈশিষ্ট্যগুলো একটু বলে দেই। যে যদি আপনাদের টিমটা ছোট হয়, যদি একটা স্মল টিম নিয়ে আপনি কাজ করতে চান, এইটা একটা এটার বৈশিষ্ট্য, মানে এটাকে চুজ করার একটা বৈশিষ্ট্য। দেন হচ্ছে ফ্রিকুয়েন্টলি আপনাকে ইনক্রিমেন্ট করতে হবে। কাইন্ড অফ আপনার কাছে একটা সফটওয়্যার আসছে, আপনাকে জাস্ট এখন একটা পোর্শন ডেলিভারি দিতে হবে এবং আপনি আস্তে আস্তে বাকি ফাংশনাল যেই ফাংশন গুলো আছে সেগুলোকে অ্যাড করবেন। সো ফ্রিকুয়েন্টলি আপনাকে কি ইনক্রিমেন্টের মধ্যে থাকতে হবে, এবং যদি আপনি ফ্রিকুয়েন্টলি ইনক্রিমেন্টের মধ্যে থাকেন আপনাকে অবশ্যই কি কন্টিনিউয়াস টেস্টিং এর পার্টের মধ্যে থাকতে হবে, কারণ আপনি যখন নতুন কোনো কিছু আপনার সফটওয়্যারের মধ্যে অ্যাড করবেন, সো সেখানে কানেক্টিভিটির একটা ব্যাপার আছে। সো সেইটা যেন লস না হয়, আপনার সিস্টেম বা সার্ভার যেন সবসময় ডাউন না থাকে। সো এই জন্য আপনাকে কন্টিনিউয়াস টেস্টিং প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। এবং আরেকটা মেইন জিনিস সেটা হচ্ছে অ্যাডাপ্টেবল, মানে আপনার সিস্টেমটা যেই যেই নতুন ফাংশন গুলো আসতেছে সেগুলোর সাথে অ্যাডাপটিভ কিনা, মানে মানায় নিতে পারতেছে কি পারতেছে না, এই জিনিসটা আপনার একটু খুব ভালোভাবে
মাথায় রাখতে হবে। এখন এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আসলে স্ক্রাম কে ফার্স্ট ডেভেলপ করছিল তাদের নাম দেওয়া আছে, যে সাদারল্যান্ড অ্যান্ড হিজ ডেভেলপমেন্ট টিম। সো এই জিনিসগুলো একটু দেখে নেবেন। বাট মেইন যেই জিনিসটা সেটা হচ্ছে যে আপনি কিসের জন্য এই প্রসেসটাকে চুজ করবেন, সেই প্রিন্সিপাল গুলো আপনার মাথায় ফার্স্টে রাখতে হবে। এই জায়গাটা যে আপনার একটি স্মল ওয়ার্কিং টিম থাকবে, যেখানে আপনার টিমটা হবে একটু ছোট, কারণ আপনি হচ্ছে কি করবেন যে ফ্রিকুয়েন্টলি ইনক্রিমেন্টাল প্রসেসের মধ্যে দিয়ে আগাবেন। একটা সিস্টেম একবারেই বিল্ড করবেন না, ফ্রিকুয়েন্টলি ইনক্রিমেন্ট করবেন। এবং আপনার যেহেতু টিম ছোট, সো আপনি এখানে কন্টিনিউয়াস টেস্টিং চালাবেন এবং আপনার টিমটা বা আপনার সফটওয়্যারটা হবে অ্যাডাপটিভ। সো আপনি কখন এই জিনিসটা চুজ করবেন, যখন দেখবেন যে আপনার বিজনেস রিকোয়ারমেন্ট কি, আপনার বাজেট অনেক কম, আপনি অনেক ডেভেলপার মানে বেশি পরিমাণে ডেভেলপার নিতে পারতেছেন না, প্লাস হচ্ছে আপনাকে সবসময় সিস্টেমটাকে আপডেট করতে হচ্ছে, প্রত্যেকবার একটা করে নতুন নতুন ভার্সন নিয়ে আসতে হচ্ছে, প্লাস সেটাকে বারবার টেস্ট টেস্ট করতে হচ্ছে। সো এইরকম যখন আপনার সিনারিওটা থাকবে, তখন আপনি অ্যাজাইল চুজ করবেন এবং অ্যাজাইলে স্ক্রামটাকে চুজ করবেন। সো এই ছিল হচ্ছে আপনাদের অ্যাজাইল মডেলের মোটামুটি কাহিনী। সো আরেকবার একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে অ্যাজাইল মডেলটাকে আপনারা কখন চুজ করবেন, যেখানে আপনাদের চেঞ্জেসটা ফ্রেন্ডলি হবে, আপনি চাইলেই কোনো কিছু পরিবর্তন করতে পারবেন, এবং এটা কাস্টমার সেন্ট্রিক হবে, মানে কাস্টমার যেভাবে চাচ্ছে আপনি কাস্টমারের চাহিদা অনুযায়ী সময়ের সাথে সাথে আপনার মানে সফটওয়্যারটাকে সেইভাবেই চেঞ্জ করবেন। এবং অবশ্যই স্মল ইনক্রিমেন্টাল ডেলিভারি দিতে হবে, মানে ছোট ছোট পোর্শন, ইউজারের যতটুকু দরকার ঠিক ততটুকুই যেন আমি ইউজারকে ডেলিভারি দিতে পারি, এরকম থাকতে হবে। এবং টিম কোলাবোরেশন অবশ্যই থাকতে হবে এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। সো এই কয়েকটা জিনিস যদি থাকে, তার মানেই সেটা অ্যাজাইল মডেলকে আপনার কি করতেছে, প্রেফার করার জন্য আপনাকে বলতেছে যে না, আপনি এখন অ্যাজাইল মডেলটাকে চুজ করতে পারেন। সো এই ছিল হচ্ছে আপনাদের মোটামুটি অ্যাজাইলের কাহিনী। সো আপনাদের কি এখানে কোনো কোশ্চেন আছে কিনা, যদি থাকে তাহলে করতে পারেন। স্যার এজেল মডেলটা কি টাইম কনজিউমিং না? হ্যাঁ, অ্যাজাইল মডেল আমরা বলতে পারি টাইম কনজিউমিং, কারণ আমরা ডাইনামিকটা যখন দেখলাম, তো ডাইনামিকের ক্ষেত্রে আমাদের মেইন গোলটা কি ছিল, যে আমাদের টাইমটা অনেক কনজাস্টেড হবে, টাইমটা অনেক অল্প হবে, অল্প টাইমের মধ্যে আমাকে একটা সিস্টেম বিল্ড করতে হবে। সো ডাইনামিক যদি এইটা বলে, তার মানে কি অ্যাজাইল অবশ্যই এটাকে সাপোর্ট করতেছে, কারণ ডাইনামিক তো অ্যাজাইলেরই একটা মেথোডোলজি। স্যার আমি এটা বুঝিনি আসলে, আবার একটু যদি। আচ্ছা, মানে সাপোজ ধরেন যে আপনার কাছে একটা সফটওয়্যারের জন্য একটা ক্লায়েন্ট আসলো, সে আপনাকে বলল তার একটা সফটওয়্যার দরকার, বাট তার কাছে টাইমটা অনেক কম, সে এই কম টাইমের মধ্যে সে একটা ফাংশনালিটি ইউজারের জন্য নিয়ে আসতে চাচ্ছে। ঠিক আছে, সো আপনি কি করলেন, তখন আপনি ডাইনামিকটাকে চুজ করলেন মেথোডোলজি হিসেবে এবং মডেল হিসেবে অ্যাজাইলকে চুজ করলেন। তাহলে সেই কম টাইমের মধ্যে তাকে আপনি কি করলেন, সেই রেজাল্ট দেখানোর যেই ফাংশনটা আছে সেই ফাংশনটা ডেলিভারি করে দিলেন, এবং কন্টিনিউয়াস ইনক্রিমেন্টাল প্রসেসের মাধ্যমে তাকে ফুল সিস্টেমটা বিল্ড করে দিলেন। ঠিক আছে, সো এই জন্য আমরা বলতে পারি যে যদি আমাদের হাতে টাইম কম থাকে এবং আমার সিস্টেমটা যদি অনেক বড় হয়, তাহলে আমরা অ্যাজাইল চুজ করবো, এবং অ্যাজাইলের ডাইনামিক যেই ডিএসডি মেবি, আমি যদি ভুল না হই, সরি, ডিএসডিএম, তাহলে এইটাকে আমরা কি করব, এই মেথোডোলজিটা ধরে আমরা আগাবো। এবার বুঝতে পারছেন জি কি? স্যার, স্যার এটা তো হচ্ছে জাস্ট মানে আলাদা আলাদা ভাবে এক একটা ফিচার আমি মানে কোম্পানি যদি চায় ওইটার জন্য মানে একটা স্টেপ বাই স্টেপ ফিচার ছেড়ে তাহলে তো এই মডেলটা নিতে পারি। জি, এখন আপনাদেরকে পরীক্ষার মধ্যে এই জিনিসটা চুজ করতে হবে, যেটার উপর বেসিস করে আপনাদের কোশ্চেনটা একটা সিনারিও থেকে আসবে, এবং সেখানে বলবে যে আপনি কোন মডেলটা চুজ করবেন এবং সেইটা মেথোডোলজি, মানে কোন মেথোডোলজিতে আগাবেন। আপনাদের কোশ্চেনটা হবে দুইটা, যে এট ফার্স্ট কোন মডেল চুজ করতেছেন এবং সেই মডেলের কোন মেথোডোলজিটা আপনি ইউজ করতেছেন। অনেক সময় ডিরেক্ট বলে দেওয়া থাকে, আবার অনেক সময় আপনাকে নিজে চুজ করে নিতে হয়। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে?
ভাইয়া ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করে দিলে ভালো হয়। হ্যাঁ, আমাদের ক্লাস অলরেডি শেষ। আমরা আজকে আর বেশি যাব না, কারণ একদিনে বেশি স্লাইড পড়াইলে পরে শুধু পড়ানোই হবে, আপনারা কিছু বুঝবেন না। এমনি থেকেও বাকিটুকু ভাই, আপনাদের বুঝতে হবে, নিজেদের একটু পড়তে হবে। বাট এখান থেকে আপনারা আপনাদেরকে আমি যে জিনিসটা বলবো, এতক্ষণে আপনারা কতটুকু বুঝতে পারছেন বা কতটুকু বোঝার চেষ্টা করছেন আমি আসলে জানি না। বাট এই যে যে কয়েকটা লাইন বলবো, এই লাইনগুলো একটু মনে মানে মন দিয়ে শোনেন। আই থিঙ্ক যখন স্লাইডটা ওপেন করবেন তখন আপনাদের সুবিধা হবে। সো এই স্লাইড থেকে স্পেসিফিক আপনাদের কোশ্চেন থাকবে একটা, মোটামুটি ভালো নাম্বারের একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে, মিনিমাম মিডে, তো মিডে আপনাদের এখান থেকে মোটামুটি 6 মার্কের একটা কোশ্চেন আপনারা পাবেন, যেটা 25 মার্কের জন্য যদি আমি হিসাব করি তাহলে অনেক বেশি। সো এখান থেকে আপনাদের যেই টাইপের কোশ্চেন হয়, আপনাকে যে জিনিসগুলো পড়তে হবে, পুরাটা পড়তে হবে না, মানে বলতে গেলে পুরাটাই। সো আপনারা কি পয়েন্ট গুলা মনে রাখবেন, যে অ্যাজাইল মডেলটা আসলে কি, এটার ডেফিনেশনটা আপনারা দেখবেন, যে কোন কোন সময়ে আপনি আসলে অ্যাজাইলটাকে চুজ করতে পারেন, ওইটাই কিন্তু অ্যাজাইলের ডেফিনেশন আলটিমেটলি। এবং সেটার যে মেথোডোলজি গুলো আছে, এখানেই যেগুলো আছে, ডাইনামিক বলেন, কানবান মডেল বলেন বা স্ক্রাম বলেন, সো এই জিনিসগুলা কখন চুজ করতেছেন এবং এই জিনিসগুলোর আলটিমেট গোলটা কি, বুঝতে পারছেন? যে স্ক্রামের আলটিমেট গোলটা কি, সে আসলে কি, কোন মানে কোন টাইপের কাজ হলে অ্যাজাইলে আপনি ওই মেথোডোলজিটাকে আপনি চুজ করতেছেন। সো এই তিনটা জিনিস অবশ্যই এই স্লাইড থেকে দেখবেন, কারণ এই স্লাইড থেকে আপনাদের মিডে একটা ভালো পরিমাণের মার্ক আসে। সো এই স্লাইডটাকে অ্যাটলিস্ট অবহেলা করেন না, আমি এতটুকু আপনাদেরকে বললাম। সো এই জিনিসটা দেখেন, এখান থেকে একটা মানে বেশি মার্ক যদি আমি বলি, মিডের সাপোজ ধরেন 50% মার্ক এই স্লাইডটা থেকে, এবং আপনাদের ইউজ কেস ডায়াগ্রাম এই স্লাইডটা থেকে আসে। সো এই দুইটা স্লাইড একটু ভালো করে পড়েন, আর আপনাদের মেবি আর একটা স্লাইড বাকি থাকলো, সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। ঠিক আছে, সো এখন স্যার আপনাদেরকে কয়টা স্লাইড পড়াইছেন? একজন একটু বললেন যে স্যার কয়টা স্লাইড পড়াইছেন গত ক্লাসে? স্লাইড প্রাইস। একটাই স্লাইড পড়াইছে? আচ্ছা, স্যার যেই স্লাইড গুলা পড়াইছে ওই স্লাইড, এবং হচ্ছে এই অ্যাজাইল মডেলের এই স্লাইডটার উপরে যেদিন আপনাদের ফিজিক্যাল ক্লাস হবে ওই দিন একটা কুইজ হবে। এটা স্যার আমাকে জানাই দিতে বলছিল, আমি আপনাদেরকে একটু জানাই দিলাম। সো এটা একটু আপনাদের যে সিআর আছে উনি একটু গ্রুপে জানাই দিয়েন, যে এই স্লাইড এবং স্যার যেটা পড়াইছে ওই স্লাইডের উপরে আপনাদের মেবি 18 তারিখে, 18 তারিখ কবে, সরি 18 তারিখ না, 17 তারিখে, কালকের পরের দিন, মানে রোজার আগের দিন আপনাদের একটা কুইজ হবে এই দুইটা স্লাইডের উপরে। আর যদি নেক্সট আর একটা স্লাইড পড়ানো হয়, আপনাদের তো আর ক্লাস নাই তাই না? ও সেকশনের কি ক্লাস আছে? স্যার আমাদের 17 তারিখে দুইটা কুইজ আছে অলরেডি। আচ্ছা, তাহলে একটু স্যারকে জিনিসটা জানায়েন, যে আমিও জানাবো অলরেডি, মানে স্যারকে জানিয়ে দেবো, আপনারাও একটু জানায়েন যে 17 তারিখে আপনাদের কুইজ আছে। আর স্যার আমাকে জানাইতে বলছিল, আমি জাস্ট আপনাদেরকে ইনফর্ম করে দিলাম যে স্যার যেটা পড়াইছে প্লাস এই স্লাইড, এই দুটার উপরে আপনাদের নেক্সট ফিজিক্যাল ক্লাসে একটা কুইজ হবে। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, সবাই তাহলে এখন